জুলাই অভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ, বিবিসির পডকাস্টে জানালেন ফলকার টুর। সংস্থার পদক্ষেপে এসেছে পরিবর্তন। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে বসবে ঐক্যমত্য কমিশন। জাতীয় সনদ প্রস্তুতের পর ঘোষণা হবে ভোটের রোডম্যাপ। কমিটমেন্টটা যেহেতু আছে, তাহলে অনেক জায়গাগুলোতে একমত আছে। জনগণ জানলেন যে অমুক রাজনৈতিক দল এটা করতে চেয়েছে, অমুক রাজনৈতিক দল এটা করতে চায়। রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্য বসবে, তত দ্রুত জাতীয় সনদ এটা প্রণীত হবে এবং তার ভিত্তিতে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে আশা করি। ইসি সঠিকভাবে কাজ করলে জুন জুলাই জাতীয় নির্বাচন সম্ভব, বললেন রিজভী। ভোট নিয়ে গড়িমসি করলে জনগণের আস্থা হারাবে অন্তর্বর্তী সরকার। গারো পাহাড়ের শেরপুর ঝিনাইগাতি অংশের অন্তত 20টি স্থানে ছড়িয়েছে আগুন। সংরক্ষিত শালবন উজাড় করতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, অভিযোগ স্থানীয়দের। যেভাবে যে পাইতেছে এইভাবে আগুন দিতেছে, গাছ এটি কাটতেছে। অসাধু ব্যবসায়ী রয়েছে যারা এই শাল গাছগুলোকে বিক্রি করার জন্য মূলত এই জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। ইসরায়েলকে সহায়তার জন্য 28 বছর পর হামাসের সাথে যোগাযোগ, জানালেন ট্রাম্প। ফিলিস্তিনিদের ওপর হামলা হলে হত্যা করা হবে জিম্মিদের, হুঁশিয়ারি হামাসের। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন থামাতে দমন পীড়নে অংশ নিলে বন্ধ হয়ে যেতে পারে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, দেয়া হয়েছিল এমন সতর্ক বার্তা। বিবিসির হার্ট টকে এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর। অনুষ্ঠানে আন্তর্জাতিক আইন মেনে বিভিন্ন দেশের সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা চলাকালে বাংলাদেশের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেন তিনি। বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয় সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বিবিসি হার্ট টকের নতুন পর্ব। পডকাস্টে অংশ নেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ নানা দেশের পরিস্থিতির উদাহরণ তুলে ধরে জাতিসংঘের ক্ষমতা নিয়ে ফলকার টুরকে প্রশ্ন করেন উপস্থাপক স্টিফেন সাকার। উত্তরে বাংলাদেশ প্রসঙ্গ টানেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। জানান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করায় দেশটিতে রাজনৈতিক পরিবর্তন দেখা গেছে। আপনি জানেন, বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। তাদের দমনে ব্যাপক নিপীড়ন চালায় শেখ হাসিনা সরকার। তাদের কাছে বড় আশা ছিল জাতিসংঘ কি বলে, কি করতে পারে। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি। যদি তারা এতে জড়িত হয় তাহলে তারা আর শান্তিরক্ষী পাঠাতে পারবে না। ফলস্বরূপ আমরা পরিবর্তন দেখলাম। ফলকার টুর জানান, নতুন সরকার গঠন পরবর্তী সময়েও বাংলাদেশ ইস্যুতে খোঁজ রেখেছে জাতিসংঘ। মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, তখন তিনি আমাকে ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাতে বললেন এবং পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করতে, সেখানে কি ঘটেছে তা তদন্ত করতে বললেন। আমরা তাই করেছি। গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা অবস্থান নেয়ায়, কথা বলায় এবং সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। অনুষ্ঠানে ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া, সুদান সহ বিভিন্ন দেশে চলমান সংকট নিয়ে কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। অনিক রহমান, যমুনা নিউজ। সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি করা হবে জাতীয় সনদ, আর এর ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। যমুনা টিভিকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের 2 সদস্য। সংবিধান ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী ডক্টর আলী রিয়াজ ও ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে বসতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন। এরই মধ্যে দলগুলোর কাছে সুনির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ সুপারিশ পাঠানো শুরু হয়েছে। লাভলি বিথি রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি। 6 মাস মেয়াদী এই কমিশনের কার্যক্রম শুরু হয় 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মধ্য দিয়ে। তবে সেটি ছিল অনেকটা পরিচিতিমূলক সভা।
এর মধ্যে সুনির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ সুপারিশের ছক করে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর কাছে 6টি সংস্কার কমিশনের রিপোর্ট পাঠানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মযজ্ঞ শুরু করেছে কমিশন। সংবিধান ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো সুপারিশে রাখা হয়েছে। এক সপ্তাহের মধ্যে দলগুলো প্রাথমিক মতামত জানাবে। এরপর শুরু হবে আলাদা আলাদা বৈঠক। সংসদের উচ্চকক্ষ, যেমন সংসদের এই যে নারীর প্রতিনিধিত্ব, বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়া, প্রধানমন্ত্রীর টার্ম লিমিট, এক ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলের প্রধান না হওয়া, এরকম অনেকগুলো প্রস্তাব যেগুলো রাজনৈতিক দলের উপর নির্ভর করবে। কি প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনারা এটা বাস্তবায়ন করতে চান? এর মধ্যে থাকবে যে গণভোট দিয়ে হতে পারে, নির্বাচনের আগে গণভোটে হতে পারে, কিংবা ধরুন অধ্যাদেশের মাধ্যমে হতে পারে, নির্বাচিত সংসদ পরবর্তী সময় হতে পারে, আবার ধরুন একই সঙ্গে গণভোট এবং নির্বাচন হতে পারে। তো আবার ধরুন আমরা একটা সংসদ যেটা গণপরিষদ হিসেবে কাজ করবে। জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে হবে, এই বিতর্কের পাশাপাশি সংবিধান সংস্কারের বেশ কিছু বিষয়ে ভিন্নমত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়ে ঐক্যমত না হলে কি হবে, প্রশ্ন ছিল কমিশনের সদস্যদের কাছে। আন্দোলনের আগে থেকেই বলা হচ্ছে রাষ্ট্র সংস্কারের কথা, অন্ততপক্ষে গত 1 দশক ধরে আমি জানি। তো তাহলে এই আকাঙ্ক্ষাটা যেহেতু আছে, আগ্রহটা যেহেতু আছে, কমিটমেন্টটা যেহেতু আছে, তাহলে অনেক জায়গাগুলোতে একমত আছে। এর বাইরেও যদি কিছু থেকে যায়, অবশ্যই কিছু থাকবে, তাহলে এগুলো থাকলেও জনগণ জানলেন যে অমুক রাজনৈতিক দল এটা করতে চেয়েছে, অমুক রাজনৈতিক দল এটা করতে চায়, তাই তো? সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। দলীয় স্বার্থ নিঃসন্দেহে এবং জাতির স্বার্থ, আমাদের ভবিষ্যৎ বংশধরদের স্বার্থ, যারা আত্মত্যাগ করেছে তাদের আত্মত্যাগ যাতে বৃথা না যায়, সেই সব বিবেচনা করে তাদের সিদ্ধান্ত নিতে হবে। তো এটা বলা দুরূহ। আমরা সেটাই নিরূপণ করার জন্যই আমরা এই প্রক্রিয়া অবলম্বন করেছি। কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন ব্যবস্থা যেন আর ফিরে না আসে, সংস্কারে এই লক্ষ্যকে গুরুত্ব দিচ্ছে কমিশন। সদস্যরা বলছেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর নির্ভর করছে জাতীয় সনদ ও সংসদ নির্বাচনের রোডম্যাপ। রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে পৌঁছবে, তত দ্রুত একটা যেটা আকাঙ্ক্ষা যে একটা জাতীয় সনদ, এটা প্রণীত হবে এবং তার ভিত্তিতে একটা নির্বাচনী রোডম্যাপ হবে, ঘোষণা করা হবে আশা করি। ঐক্যমত কমিশনের সংস্কারের চূড়ান্ত প্রস্তাব বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় হবে এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপরই ছাড়ছেন সদস্যরা। তাদের ঐক্যমত ছাড়া এগুলো বাস্তবায়ন করা সমীচীন নয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির মিছিল বের করেছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, কি পরিস্থিতি এখন সেখানে? দেবাশিস দেখতে পাচ্ছেন, এটা আসলে শেষ পর্যায়ের অংশ। আপনি যেটি এখন দেখতে পাচ্ছেন সেটি তাদের যে মিছিল ছিল, বিক্ষোভ মিছিল, শেষ অংশ পুলিশ এখন ধাওয়া দিয়েছে। অর্থাৎ একটু আগে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছিল, তারপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এখানে বেশ কয়েকজন আহতের ছবি আমরা দেখেছি। তবে তার আগে যেটি ঘটেছে সেটি আসলে একবারেই অনাকাঙ্ক্ষিত বলা যায়, কারণ একটি নিষিদ্ধ সংগঠন বিক্ষোভ মিছিল ঘোষণা দিয়েছিল, পূর্ব ঘোষণা মধ্যে তারা বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিল এবং জুমার নামাজের ঠিক পরপরই নামাজ যখন শেষ হয় সাথে সাথে তারা বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী তারা মিছিল শুরু করে এবং পুলিশের কয়েকটি স্তর ছিল ব্যারিকেডের, সেই ব্যারিকেড ভেঙে তারা বিজয়নগর মোড় পর্যন্ত যায়। বিজয়নগর পানি ট্যাঙ্কির মোড় ঘুরে পল্টন মোড় হয়, পুরোনো পল্টন মোড় দিয়ে বিজয়নগর পানি ট্যাঙ্কির মোড় ঘুরে আবার যখনই পল্টন মোড় দিকে আসা শুরু করছিল তখন পুলিশ মূলত টিয়ার শেল নিক্ষেপ করে এবং সেক্ষেত্রে তাতেও কোনো ধরনের ফল হয়নি এবং তারা সেই পুলিশের ব্যারিকেড টিয়ার শেল উপেক্ষা করে তারা মিছিল শুরু করতে থাকে এবং পল্টনের ঠিক কাছাকাছি সময় যখন চলে আসে তখনই পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আপনি নিশ্চয়ই সাউন্ড গ্রেনেডের শব্দ আপনি শুনতে পাচ্ছেন। এখানে সেনাবাহিনীও যোগ দিয়েছে, পুলিশকে একসাথে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। দেখতে পাচ্ছি সেনাবাহিনীর পক্ষ থেকে
আমরা একটু রাস্তাটা পার হওয়ার চেষ্টা করবো সামনে দিয়ে। দেবাশিস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ রিয়াজ, শুনতে পাচ্ছি। রিয়াজ, আপনি বলুন। রিয়াজ, আমরা আপনার সাথে যুক্ত হয়েছি, আপনাকে শুনতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি সেখানকার পরিস্থিতি। আপনি যেটা বলছিলেন সেটি কন্টিনিউ করবেন প্লিজ। দেবাশিস, আপনি একটু আগেই আরও একটি সাউন্ড গ্রেডের শব্দ শুনতে পাচ্ছিলেন। যেমন এর আগে যদি বলছিলাম যে পুলিশের সঙ্গে সেনাবাহিনী যোগ দিয়েছে এবং তাদেরকে যেহেতু পল্টনে একবার এই বিজয়নগর থেকে শুরু করে পুরানো পল্টন পর্যন্ত অসংখ্য গলি রয়েছে, সেই গলি দিয়েই যারা ঢুকে পড়েছিল তাদের ছিল, তারা অলিগলি দিয়ে ঢুকে পড়েছে। যেহেতু পুরানো পল্টন মোড়ে তারা যখন বিজয়নগর পানিটাকে ঘুরে মিছিল নিয়ে যাচ্ছিল, তখন সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং তারা বিভিন্ন অলিগলিতে ঢুকে সেখান থেকে পুলিশকে বা পাল্টা প্রতিরোধের চেষ্টা করেছে। সেটিও পুলিশ প্রথম দফায় বলতে গেলে মুখ রুখে দিতে সক্ষম হয়েছে। সাথে সেনাবাহিনী যোগ দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আর অবনতি না ঘটে বা নিয়ন্ত্রণে রাখা যায়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি দুইজনকে এখানে পুলিশ, গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন আহত হয়েছে। আর পাশাপাশি কয়েকজনকে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে সম্ভবত একজন পুলিশ আহত হয়েছে, অথবা টিয়ার শেলে আসলে অনেকে টিয়ার শেল থেকে বাঁচার চেষ্টা করছেন। দর্শক দেখছেন এখানে একজন আহতকে বা পুলিশ ধরেছে, যারা বিক্ষোভকারী বা আন্দোলনকারী তাদের একজনকে পুলিশ পাকড়াও করেছে, তাদেরকে নিয়ে যাচ্ছে। পল্টন মোড় থেকে আসলে মূলত যেহেতু এটি হিজবুত তাহরিরকে বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছিল বেশ কয়েক বছর আগে, সেই নিষিদ্ধের পর 5 আগস্ট পরে তাদের বেশ কিছু কার্যক্রম পরিলক্ষিত হয় এবং প্রকাশ্যে যখন তারা কার্যক্রম পরিচালনা করতে থাকে, তখন গতকালকেও উত্তরা থেকে তাদের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। আর সেই নিষিদ্ধ সংগঠনটি গতকালকে ঘোষণা দিয়েছিল, বলতে গেলে ঘোষণা দিয়ে আজকে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা বিক্ষোভ সমাবেশ, অর্থাৎ মার্চ ফর খেলাফা, যাদের ভাষায় মার্চ ফর খেলাফা কর্মসূচি ঘোষণা করে এবং সেই ঘোষিত কর্মসূচি জুমার নামাজ শেষ হওয়ার পরপরই তারা শুরু করে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে। সেই বিক্ষোভ মিছিল কিছুক্ষণ চলতে থাকে বাইতুল মোকাররমের সামনে। সেখানে পুলিশ এক দফা বাধা দেওয়ার চেষ্টা করে, কোনো ফল হয়নি, কারণ পুলিশের সংখ্যা আসলে নেহায়তি হাতে গোনা ছিল। আর তারপর মূলত যেটি ঘটেছে, তারা মিছিল নিয়ে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে পুরানো পল্টন মোড়ের দিকে যখন অগ্রসর হয়, তখন পুলিশ আরেকটি ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। সেই ব্যারিকেড তারা ভেঙে ফেলে এবং ভেঙে তারা সামনে পুরানো পল্টন মোড় থেকে ডানে মোড় নিয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি যেটি রয়েছে সেইখান পর্যন্ত তারা চলে আসার পরে যদিও পুলিশ পেছন থেকে মূলত শক্তি সঞ্চয় করে পুলিশ সেই বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে যখন বাইতুল মোকাররমের দিকে আবার সে মিছিলে যাচ্ছিল, তখন মাঝপথে পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং টিয়ারশেল 2 থেকে 3টি টিয়ারশেল নিক্ষেপ করার পর তার ছত্রভঙ্গ হয়ে যায় এবং পুলিশের উপর পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করা হয়। পুলিশ এখন আপনি যেটি আপনার মাধ্যমে দর্শক যেটি দেখছে, মূলত সেটি অংশ হচ্ছে শেষের দিকে ছত্রভঙ্গ করে দেওয়া রয়েছে বিজয়নগর একেবারে পর্যন্ত বা পল্টন মোড় পর্যন্ত গলিগুলিতে তারা ঢুকেছে এবং সেখানে আজকে না বা কোনো ধরনের নাশক যাতে করতে না পারে সেজন্য পুলিশ সাথে এখানে পুলিশ রয়েছে, থানা পুলিশ রয়েছে, পাশাপাশি রিজার্ভ ফোর্স রয়েছে, এপিবিএন সদস্যরা রয়েছেন, ডিবিপি রয়েছে। আমাদের সহকর্মী রিয়াজ রায়হান যুক্ত হয়েছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে, যেখান থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির কিছুক্ষণ আগে মিছিল বের করেছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে এই জুন জুলাইও জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব, এমনটাই বলেছেন বিএনপির
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহীর মোহন পার্কে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এ সময় রিজভী বলেন, জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা সৃষ্টি হবে। দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় বা অন্য কোনো নির্বাচনের সুযোগ নেই বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যুক্তরাজ্যের সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা এত গড়িমসি কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর কেন আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। বড় স্বাগত দেখছেন দুপুরের বাংলাদেশ। ঈদ যাত্রায় 14 থেকে 20 মার্চ পর্যন্ত অনলাইনে পাওয়া যাবে ট্রেনের অগ্রিম টিকিট। এ সময় মিলবে 24 থেকে 30 মার্চের টিকিট। এছাড়া ঈদের আগের 3 দিন থাকছে বিশেষ ট্রেন। অতিরিক্ত যাত্রী পরিবহনে আন্তনগর ট্রেনে যুক্ত হচ্ছে বাড়তি কোচও। রেল সচিব জানিয়েছেন, যাত্রা নির্বিঘ্ন করতে টিকিট কালোবাজারি রোধ সহ সার্বিক নিরাপত্তায় থাকবে ভিজিল্যান্স টিম। আলমগীর স্বপনের রিপোর্ট। ঈদযাত্রায় প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগিতে মানুষ ছুটে নিরাপদ বাহনের খোঁজে। নিরাপদ আর সাধ্যের মধ্যে ট্রেন যাত্রাকে বেছে নেয় সবার আগে। তবে এর জন্য জিততে হয় টিকিট পাওয়ার কঠিন লড়াই। ঈদযাত্রার জন্য আগামী 14 মার্চ থেকে অনলাইনে নামতে হবে সেই টিকিট কাটার যুদ্ধে। 14 মার্চ পাওয়া যাবে 24 মার্চের টিকিট, 25 মার্চের টিকিট 15 মার্চে, 26 মার্চের টিকিট 16 মার্চে, এভাবে 20 মার্চ পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট কাটা যাবে। 24 থেকে 30 মার্চ এই সময়টুকু হচ্ছে ঈদের সময়টা নির্ধারিত আছে। কাজেই 24 তারিখের ঈদের যাত্রার জন্য তাহলে 10 দিন আগে 14 তারিখে টিকিট করতে হবে, 25 তারিখের জন্য 15 তারিখে টিকিট করতে হবে। যেই নিয়মটি বহাল আছে সেটি এভাবেই থাকছে। এবার ঈদের আগে আমাদের 7 দিন আগে আমরা টিকিট বিক্রি বিশেষ ব্যবস্থাপনা সম্পূর্ণ অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম হবে। প্রতিদিন সারা দেশে আন্তনগর ট্রেনে 35,500 যাত্রী যাতায়াত করে। ঈদে তা বেড়ে দাঁড়ায় 50,000-এর মতো। এজন্য 27 থেকে 30 মার্চ পর্যন্ত থাকছে বিশেষ ট্রেন। আন্তনগর ট্রেনে যোগ হচ্ছে বাড়তি কোচও। চাহিদা এতই বেশি, যাত্রীরা যেন নিরাপদে স্বাচ্ছন্দ্যে যেতে পারে। প্রতিবারের মতো এইবারও আমরা আন্তনগর বিভিন্ন রুটে অতিরিক্ত কোচ সংযোজনের ব্যবস্থা রাখব। বিশেষ ট্রেন যেটি থাকছে মোট 5 জোড়া, মোট 10টি ট্রেন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যেগুলো মূলত 27 এবং 28 মার্চে চলবে। কিন্তু 27-এ একটি চলবে, 28 মার্চে 4টি চলবে। টিকিট কালোবাজারি ও হয়রানি রোধে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। টিকিটের কালোবাজারি যেন না হতে পারে, এটি আমরা বিশেষভাবে দৃষ্টি রাখার পরিকল্পনা করেছি। যাত্রীদের নিরাপদ চলাচল যেন নির্বিঘ্নে হতে পারে। রেল সচিব জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিবারের মতো রিলিফ ট্রেনের ব্যবস্থা সহ থাকছে নানা কার্যক্রম। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গ্রেপ্তারকৃত সাবেক ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম জসিমের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি হামলা ও গুলির সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সকালে সিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। বলেন, আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় 3টি মামলা সহ নগরীর বিভিন্ন থানায় জসিমের বিরুদ্ধে 18টি মামলা রয়েছে। হত্যা, চাঁদাবাজি, পাহাড় দখল সহ বিভিন্ন অভিযোগে এসব মামলা হয় বলেও জানান তিনি। গত 5 মার্চ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আকবর শাহ থানার 9 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিমকে গ্রেপ্তার করে 5 লাইশ থানা পুলিশ। তবে নিজেকে নির্দোষ দাবি করেন অভিযুক্ত জসিম। সাবেক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় সর্বমোট 18টি মামলার অস্তিত্ব খুঁজে পায়। জুলাই-আগস্টের মাসে সংগঠিত ছাত্র আন্দোলনের সময় নিজে সরাসরি ছাত্রদের উপর নির্বিচারে হামলা, গুলিবর্ষণ করেছে, যা আমরা আমাদের অনুসন্ধানকালে সত্যতা পাওয়া গিয়েছে। বাঙালি জাতির জীবনে অবিস্মরণীয় ঘটনা 1971 সালের মুক্তিযুদ্ধ। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার আগে প্রায় প্রতিদিন ছিল ঘটনাবহুল। 7 মার্চ রেসকোর্স ময়দানে মুক্তিকামী বাঙালির উদ্দেশ্যে যুদ্ধ প্রস্তুতির ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ভাষণের মর্মবাণী যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে মুক্তিকামী বাঙালির মাঝে।
7 মার্চ সকাল থেকেই যেন জনসমুদ্র রেসকোর্স ময়দান। পায়ে হেঁটে, ট্রাকে চেপে, নৌকায় করেও আসতে থাকে মানুষ। পাঞ্জাবি সেনাদের রক্তচক্ষু উপেক্ষা করে নেতার ভাষণ শুনতে স্রোত ছিল রেসকোর্স ময়দানমুখী। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 18 মিনিটের ভাষণে রচিত হয় নতুন প্রেরণার ইতিহাস। তুলে ধরেন 23 বছরের বঞ্চনা, শোষণের দিনলিপি। 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। বজ্র কণ্ঠের ভাষণে নতুন কিছুর ইঙ্গিত পায় মুক্তিপাগল বাঙালি। সবার হৃদয় স্পন্দনে বাজে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাক। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ যে কোনো শোষিত জনগোষ্ঠীর জন্য সবসময়ই আবেদন সৃষ্টিকারী। এই ভাষণে গণতন্ত্র, স্বাধিকার, মানবতা এবং মানুষের মুক্তির কথা রচিত হয়েছে। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু 7.5 কোটি মানুষের যে স্বপ্ন, বঞ্চনা, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছেন। দুর্ভাগ্য এত বছর পরে এসেও তা বাস্তবে রূপ পায়নি। জাহিদ হাসান, যমুনা নিউজ। গারো পাহাড়ের শেরপুর ঝিনাইগাথি অংশের অন্তত 20টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত শাল, গজারি বন সহ জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, সংরক্ষিত শাল বন উজাড় করতেই বন বিভাগের অসাধু কর্মকর্তাদের সাহায্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যদিও আগুনের বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে দেখছে বন বিভাগ। স্থানীয়দের সচেতনতায় তারা মাইকিং করছেন। পাহাড়ি নদী আর ঝর্ণায় ঘেরা গহীন অরণ্য উত্তর পূর্বাঞ্চলের গারো পাহাড়। এর এক পাশে ভারত আর অন্য পাশে বাংলাদেশ। গজনী অবকাশ কেন্দ্র, মাদলচূড়া, নালিতাবাড়ি, জৈন্তা পাহাড় এখানকার অন্যতম আকর্ষণ। জীববৈচিত্র্যের অন্যতম অভয়ারণ্য এই গারো পাহাড়ের কিছু অংশ দুদিন ধরে পুড়ছে আগুনে। গেল 5 মার্চ থেকে শেরপুর ঝিনাইগাতির হালচাটি, গান্ধীগাঁও, দরবেশটিলা সহ বিস্তৃত শালবনের অন্তত 20টি জায়গায় ছড়িয়ে পড়েছে আগুন। ক্ষতিগ্রস্ত শালকপিচের চারাগাছ, আগুনে পুড়ছে উপকারী কীটপতঙ্গ, পোকামাকড় সহ বিভিন্ন প্রাণী। বনের ছোট ছোট পোকামাকড় পুরো ক্ষতি হয়, ফসলের জন্য ফসলের দিকে আমাদের ক্ষতি হয়, এলে বনের অনেক ক্ষতি হয়, কিন্তু মানুষে বোঝে না। বহুত কিছু জিনিস নষ্ট হয়ে যাইতেছে, মানুষের সবুজ বোঝার ভুল হইলে ভুল ধারণা এটা ক্ষতির পথে যাইতেছে। আজকে বুঝবো না, বুঝবো কাল, শেষে হাইয়াই করবো, করবো কাল। স্থানীয়দের দাবি, 5 আগস্টের পর একটি মহল পাহাড়ে সংরক্ষিত শালবন ও বন বিভাগের জমি হাতিয়ে নিতেই দিয়েছে আগুন। অভিযোগ, শালগজারি বনে ধ্বংসযজ্ঞে যোগসাজশ রয়েছে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তারও। 5 তারিখের পর থেকে এমনভাবে শুরু হয়েছে, পাহাড় ধারে যেভাবে যে পাইতেছে এইভাবে আগুন দিতেছে, গাছ এটি কাটতেছে। কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা এই শাল গাছগুলোকে বিক্রি করার জন্য মূলত এই জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গারো পাহাড়ে অগ্নিকাণ্ডের বিষয়টিকে পরিকল্পিত বলছেন পরিবেশবাদীরাও। বন কর্মকর্তা এবং স্থানীয় কিছু মানুষের যোগসাজশে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলি ঘটে থাকে। আমরা চাই দ্রুত এর নিরসন হোক, এর সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। তবে বিষয়টিকে দুর্ঘটনা বলেই মনে করছে বন বিভাগ। সিগারেট খেয়ে যদি মোচা ফেলে দেয় একটা শুষ্ক পাতার ওইখানে, আগুন লেগে যায়। তারপরে রাখালরা গরু নিয়ে ঢোকে, তারা হচ্ছে এই সিগারেটের মোচা বা যে কোনো কিছু। আর অনেকেই হচ্ছে মানে দুষ্টামি করার জন্য হচ্ছে একটা আগুন এক জায়গায় লাগতেছে, এইটুকু দেখবে আনন্দ। এটা কি আনন্দ, এটা উপরওয়ালা জানে আর তারা জানে। এরই মধ্যে বেশ কিছু স্থানে আগুন নিভিয়েছে বন বিভাগ। মাইকিং করে সচেতন করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আগুন পুরোপুরি নিভলে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দ্বিতীয় দফায় সুনামগঞ্জের শাল্লায় সতোয়া জলমহালে লুটে বাধা দেয়ায় পুলিশের সাথে গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে শাল্লার সতোয়া বিল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দ্বিতীয় দফায় সেই বিলে মাছ ধরতে জড়ো হন আশেপাশের কয়েক গ্রামের হাজারো মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয় পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশকে ধাওয়া দেয় স্থানীয় জনতা। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা জলমহল ইজারাদারদের 2টি ছাউনি ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে মঙ্গলবার প্রথম দফায় কয়েক হাজার মানুষ একসাথে জড়ো হয়ে লুট করে নেয় জলমহলের মাছ।
সতর্কতা আমরা আছি। আর বিল এখন পুরো ফাঁকা আছে, যতক্ষণ পর্যন্ত এটা একেবারে নিরাপত্তা মানে একেবারে নিরবিচ্ছিন্ন না থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে পুলিশ পাহারা দেবে। থানা পুলিশের সহযোগিতায় গতকাল থেকে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আজকে সকালবেলা আমরা সাল্লা থানা পুলিশের সহযোগিতায় এখানে এসে মোটামুটি পরিবেশ নিয়ন্ত্রণে নেওয়া হয়। এখন পরিবেশ স্বাভাবিক আছে। রমজানের প্রথম শুক্রবার ছুটির দিনে জমজমাট ঈদ বাজার। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে লেগেছে এর হাওয়া। সেখানে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। যাচ্ছি তার কাছে। বিজয়, কেমন দেখছেন ক্রেতাদের ভিড়? ঈদ কেনাকাটায় কি কি গুরুত্ব পাচ্ছে? বিজয়, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জানতে চাচ্ছি যে ঈদে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, ঈদ বাজারে কি কি গুরুত্ব পাচ্ছে কেনাকাটায়? দেবাশিস, আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন এবং রমজানের ষষ্ঠ দিন হিসাবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যমুনা ফিউচার পার্কে কিন্তু আসলে আজকে উপচে পড়া মানুষের ক্রেতাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং এই যমুনা ফিউচার পার্ক এশিয়ার সর্ববৃহৎ শপিং মল হিসেবে ক্রেতারা যেমনটি বলছেন যে এক ছাদের নিচে তারা সব কিছু পাচ্ছেন বলেই তারা যমুনা ফিউচার পার্কে আজকে আসলে বেছে নিয়েছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে যমুনা ফিউচার পার্কের যারা ক্রেতা এসেছেন, যারা বিক্রেতা আছেন, তাদের সাথে কথা বলেছি। ক্রেতারা বলছেন যে তারা আসলে এক ছাদের নিচে যেমন পাচ্ছেন সব কিছু, তেমনি এবার ঈদের কালেকশনও কিন্তু বেশ ভালো তারা দেখতে পাচ্ছেন। এবং ঈদের কালেকশনকে ঘিরে কিন্তু তাদের মধ্যে যে একটি উৎসবের যে আমেজ এবং ঈদকে কেন্দ্র করে যে আমেজ, ঈদের যে আমেজ, সেটি কিন্তু আসলে আমরা যমুনা ফিউচার পার্কে এসে দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে যদি দেবাশিস আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে এবার ঈদের কালেকশন বেশ ভালো এবং ক্রেতারাও বেশ সন্তুষ্ট, বিক্রেতারাও সন্তুষ্ট। সব কিছু মিলিয়ে আমরা এই যে যমুনা ফিউচার পার্কের যে আজকের ছুটির দিন হিসাবে যে ক্রেতাদের যে সমাগম দেখতে পাচ্ছি সেটা আসলে সন্তুষ্টজনক বলে মনে করছেন বিক্রেতারা। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য। নারীদের ঈদ পোশাকের বড় অংশ জুড়েই আছে সালোয়ার কামিজ। অন্য পোশাক কেনা হলেও সালোয়ার কামিজ না হলে ঈদের আনন্দ যেন ঠিক জমে না। আরামদায়ক হয় ঘরে বাইরে সব জায়গায় প্রচলিত পোশাকটি উৎসবেও মানানসই। তাই আবহাওয়াকে প্রাধান্য দিয়ে কাপড় সিলেকশন ও ডিজাইনে ভিন্নতা এনেছে ফ্যাশন হাউসগুলো। প্রতি বছরই ঈদ মৌসুমে পোশাকে বৈচিত্র্য আনে ফ্যাশন হাউসগুলো। তার মধ্যে সালোয়ার কামিজের ডিজাইনে চোখে পড়ে নতুনত্ব। এবারও রমজানের শুরুতে দেশের ফ্যাশন হাউসগুলোতে শোভা পাচ্ছে ঈদের নতুন পোশাক। গত কয়েক বছরের মতো এবারের ঈদেও ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে সুতি কাপড়ের তৈরি সালোয়ার কামিজ কিংবা কুর্তি। তবে সুতির পাশাপাশি পছন্দের তালিকায় আরও রয়েছে সিল্ক, জর্জেট, টিস্যু, অর্গানজা কাপড়ের সালোয়ার কামিজ। লং, সেমি লং, স্ট্রেট প্যাটার্ন প্রাধান্য পেয়েছে পোশাকের ক্ষেত্রে। অর্গানজা টাইপের কামিজ খুঁজছি কারণ ওগুলো আজকালকে চলছে অনেকের জন্য। আর কালার্স আই উড সে এরকম সম্বার কালার্স আমার খুব ভালো লাগে। আমার নর্মালি একটু হালকা লাইট কালার এরকম টাইপের কালারগুলো পছন্দ, অ্যান্ড কমফোর্টেবল তো অবশ্যই। কটন ফেব্রিক্সটা খুব প্রাধান্য দেওয়া হয়েছে। এর মধ্যে আবার আপনার এক্সক্লুসিভ কিছু ড্রেস আনা হয়েছে। তো কাস্টমারের অনেক কিছু চাহিদা মিলেই আমাদের এই কালেকশনটা করা হয়েছে। ঈদে জমকালো কিংবা ভারী পোশাকের চেয়ে আরাম আর স্বস্তির উপরই বেশি নজর ফ্যাশন সচেতনদের। রঙের ভিন্নতা থাকলেও হালকা রঙের পোশাক প্রাধান্য পাচ্ছে বেশি। তবে লং কামিজের মতো লম্বা আর ঢিলে ডালা কুর্তিও পছন্দ অনেকের। সাধারণত থ্রি পিস যেহেতু নর্মালি সবসময় পরা যায়, এই জন্য থ্রি পিসটাই বেশি প্রেফার করা হয়। যেহেতু কিছুদিন পর সামার, তো থ্রি পিসটাই হচ্ছে বেশি পরা হয়। আর কটনের কাপড়গুলো হচ্ছে পরে আরামদায়ক। আমি হচ্ছে একটু ডিপ কালার পছন্দ করি, সো আমি ডিপ কালারের মধ্যে কিছু নিতে যাচ্ছি। যেহেতু গরমের ভিতর পড়েছে, সেই জন্য আমরা আসলে কটনের কালেকশনটা বেশি করে থাকছি আর কি। তার পাশাপাশি সিল্কের কালেকশনও আছে। হাল ফ্যাশন দ্রুত বদলাচ্ছে। ক্রেতারা স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত নিচ্ছেন। তাই ফ্যাশন হাউসগুলো ক্রেতার চাহিদার কথা মাথায় রেখেই সাজানো হয়েছে। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। এর সাথে যোগাযোগের কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইসরায়েলকে সহায়তায় জিম্মিদের উদ্ধারে তৎপরতা। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ
উইটকফ জানান, আলোচনা হয়েছে গত 2-1 দিনের মধ্যেই। এদিকে হামাসের হুঁশিয়ারি, ফিলিস্তিনিদের উপর আগ্রাসন হলে জিম্মি হত্যায় তারা পিছু পা হবে না। 28 বছর পর হামাসের সাথে মার্কিন প্রশাসনের সরাসরি যোগাযোগ নিয়ে নানা মহলে চলছে আলোচনা। এই ইস্যুতে এবার মুখ খুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্যেই হামাসের সাথে তার সরকারের কথা হয়েছে। হামাসের সাথে আলোচনা হয়েছে, জিম্মিদের নিয়ে কথা বলে আদতে ইসরায়েলকেই সহায়তা করছি। হামাসকে কোনো অর্থ না দিয়েই 59 জিম্মিকে বের করে আনা হয়েছে। হামাসের সাথে ওয়াশিংটনের যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফও। জানান, গেল 2-1 দিনের মধ্যেই হয়েছে এই আলোচনা। প্রাধান্য পেয়েছে ইডেন আলেকজান্ডার নামের এক মার্কিন জিম্মির মুক্তির বিষয়টি। হামাসের সাথে দেখা করিনি, তবে যে আলোচনার কথা বলা হচ্ছে সেটি গত কয়েকদিনের মধ্যেই হয়েছে। আমাদের মনে হয়েছে হামাসের সাথে সরাসরি কথা বলার সময় এসেছে। এগুলো বিশেষ প্রতিনিধির কর্মপরিধির মধ্যেই পড়ে। এদিকে গাজা উপত্যকায় নারকীয় পরিস্থিতি তৈরি নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে হামাস। গোষ্ঠীটির সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদার স্পষ্ট বার্তা, ফিলিস্তিনিদের ওপর কোনো আগ্রাসন চললে হুমকিতে পড়বে অবশিষ্ট জিম্মিদের জীবন। হামাসের কাছে অবশিষ্ট জিম্মিদের জীবিত থাকার প্রমাণ আছে, কিন্তু ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন জিম্মিদের হত্যার কারণ হতে পারে। শত্রুদের বিরুদ্ধেও আমরা সর্বোচ্চ প্রস্তুত। ইসরায়েলকে না জানিয়ে হামাসের সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগের ইস্যুতে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি তেল আবিব। তবে বিভিন্ন গণমাধ্যম বলছে বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি বেনিয়ামিন নেতানিয়াহু। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মাত্র 2 মাসের ব্যবধানে আবারও ব্যর্থতার মুখোমুখি স্পেস এক্স। উৎক্ষেপণের পরেই বিস্ফোরিত হলো ধনকুবের ইলন মাস্কের স্টারশিপ রকেট। আতশবাজির মতো আলো ছড়িয়ে বাহামায় এসে পড়ে খণ্ডাংশ, যা ক্যামেরাবন্দি হয় মুঠোফোনে, ভাইরাল নেট দুনিয়ায়। নাটকীয় দৃশ্যের অবতারণা হলো বাহামার রাতের আকাশে। অন্ধকার চিরে হঠাৎই আলোর ঝলকানি। তবে আতশবাজি নয়, এগুলো ছিল বিধ্বস্ত হওয়া স্পেসএক্সের রকেটের জ্বলন্ত খণ্ডাংশ। বিরল সেই মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়, মুহূর্তেই যা ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৃহস্পতিবার টেক্সাসের একটি লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ করা হয় রকেটটি, যা স্পেসএক্সের 8ম পরীক্ষামূলক উৎক্ষেপণ। মহাশূন্যে স্যাটেলাইট স্থাপনের পর ভারত মহাসাগরের ওপর দিয়ে নিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে ফেরার কথা। তবে মাটি থেকে মাত্র 150 কিলোমিটার উচ্চতায় বিস্ফোরিত হয় 403 ফুট উচ্চতার রকেটটি। অজ্ঞাত কারণবশত উৎক্ষেপণের পরই বন্ধ হয়ে যায় মহাকাশযানের ইঞ্জিন। প্রাথমিকভাবে এটাকেই দুর্ঘটনার কারণ ভাবা হচ্ছে। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামার আকাশে ছড়িয়ে পড়ে রকেটের খণ্ডাংশ। অবশ্য সফলভাবে লঞ্চপ্যাডে ফিরে আসে বুস্টার। এই বিস্ফোরণের কারণে কিছুক্ষণ বন্ধ রাখা হয় বিমান চলাচল। 2 মাস আগেও পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় বিস্ফোরিত হয় স্পেসএক্সের আরও একটি রকেট। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।